সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভয়েস অফ সুইডেনের নিয়মিত আয়োজন জনমনে প্রশ্ন আমাদের এই পর্বে। আমাদের আজকের পর্বে আমাদের অতিথি হিসেবে রয়েছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন ভাই, যিনি এর আগেও উপপ্রচার প্রকাশনা সম্পাদক ছিলেন। 24 সালের 5ই আগস্ট নানান দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়। তারপর থেকেই আওয়ামী লীগের উপরে আসলে প্রফেসর ইউনূসের বিএনপি জামাতের একটা খড়গ কিন্তু নেমে আসে। আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী দেশে পালিয়ে জেলখানায় আত্মগোপনে বিভিন্ন জায়গায় রয়েছেন। সেসব নেতাকর্মীরা চান যে দলের উপর মহল কি ভাবছে, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, তৃণমূল নেতাকর্মীদের জন্য কি নির্দেশনা। যদিও আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নিয়মিত আপডেট করা হয়, তারপরেও আমরা সেই কথাগুলো একদম আমরা যারা মানে রয়েছেন আওয়ামী লীগের যারা একেবারে কেন্দ্রীয় কমিটির নেতা তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে আরেকজন অতিথি রয়েছেন সুইডেন থেকে, যিনি বাংলাদেশি প্রবাসী ডক্টর কবির। তিনি একজন রাজনৈতিক কর্মী। আপনাকে স্বাগত জানাচ্ছি কবির ভাই। ধন্যবাদ। আমিন ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমিন ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। প্রথম প্রশ্নটা অনেকদিন পর আমি আপনাকে দেখছি, আমার দর্শকরা যখন দেখবেন জানতে চাই আপনি কেমন আছেন। পাশাপাশি বলবেন যে আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি কেমন আছেন। আমিন ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আপনার এই চ্যানেলের সম্মানিত দর্শক যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আমি সালাম জানাচ্ছি। আমরা মোটামুটি বেঁচে পড়তে আছি, আর বঙ্গবন্ধু কন্যা ডেফিনেটলি শারীরিকভাবে জীবিত আছেন, আপনাদের দোয়ায় ভালো আছেন। এটির জন্য বলছি, আসলে টোটাল প্লটটা ছিল তাকে সহ চিরতরে শেষ করে দেওয়া, কিন্তু ঘাতকেরা সেটা পারেনি, সেক্ষেত্রে ব্যর্থ হয়েছে। তারপরে বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থায় একজন দেশপ্রেমিক নাগরিকের পক্ষে ভালো থাকা আদৌ সম্ভব কিনা আমার মনে হয় এটাও এখন একটা বিলিয়ন ডলারের কোশ্চেন। কেন বলছি, কারণ আমি যদি সাদামাটা চোখে দেখি, যারা 5ই আগস্টের আগে বঙ্গবন্ধু কন্যা সরকারের চরম সমালোচক ছিলেন, যারা জাতিকে প্রতিদিন নিত্য নতুন উদ্ভট মিথ্যা অপপ্রচার ছড়িয়ে বঙ্গবন্ধু কন্যা সরকারের বিরুদ্ধে উস্কানি দিয়েছিলেন, গুজব ছড়িয়েছিলেন, তারা আজকে কি বলছে। আমি যদি এই জায়গায় ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের কথা বলি, তিনি 5ই আগস্টের বহু আগে থেকেই দেশ গেল একটা রব তুলেছিলেন, যেন শেখ হাসিনা দেশটা ধ্বংস করে দিয়েছে। এবং 5ই আগস্টের পরে তিনি একটি শ্বেতপত্র প্রকাশ করেছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে 15 বছরে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নেতারা বা কর্মীরা 28 লক্ষ কোটি টাকা পাচার করেছিলেন। এবং সেখানে তিনি এটাও বলেছিলেন যে প্রতি বছর বাংলাদেশ থেকে গড়ে $16 বিলিয়ন বেশি টাকা পাচার হয়েছে। আমি যদি $1কে বর্তমানের $125 না গিয়ে ইন অ্যাভারেজে $100 নিয়ে যায়, তাহলে 1 বিলিয়ন মানে হচ্ছে 10,000 কোটি টাকা। প্রতি বছর যদি $16 বিলিয়ন পাচার হয়ে থাকে, তাহলে প্রতি বছরে 1,60,000 কোটি টাকা পাচার হয়েছে। তার এই তথ্যটি যে কত বড় জঘন্য মিথ্যাচারে ভরপুর ছিল, সেটা বোঝার জন্য আপনাকে কোনো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হবার প্রয়োজন নেই। আমি যদি আওয়ামী লীগের প্রথম 3টি বাজেট দেখি, 2009-10, 10-11, 11-12, সেখানে আপনি দেখবেন যে সেই সময় টোটাল বাংলাদেশ সরকারের বাজেটই 1,60,000 কোটি টাকা ছিল না। 2009-10 ছিল 1,13,000 কোটি টাকা, 10-11তে ছিল 1,32,000 এবং 11-12তে ছিল 1,63,000। তাহলে এইরকম জঘন্য মিথ্যাচার যে দেবপ্রিয় ভট্টাচার্য বলেছিলেন, আমি তার রেফারেন্স এই জন্য আনলাম, তিনি গত কদিন আগে চরম হতাশা ব্যক্ত করে বলেছেন যে এই অবস্থা চলতে থাকলে ইউনূস সাহেবের উচিত
খুব দ্রুত একটি নির্বাচন দিয়ে সেফ এক্সিট নিয়ে চলে যাওয়া, না হয় বাংলাদেশটা ধ্বংস হয়ে যাবে। এবং তিনি আরো 3 মাস আগে বলেছিলেন ইতিমধ্যেই 27 লক্ষ মানুষ চরম দারিদ্র সীমার নিচে পৌঁছে গিয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ বেকারত্বের দিকে যাচ্ছে। তাহলে এই যখন দেশের অবস্থা, তাহলে সেই জায়গায় দেশমাতৃকার প্রতি যে মানুষটির ন্যূনতম মমত্ববোধ আছে, ভালোবাসা আছে, সে মানুষটি কি করে ভালো থাকবে আপনিই বলুন। তাছাড়া এই বৈষম্য বিরোধী আন্দোলনের নামে জঙ্গিপনায় যারা সম্পৃক্ত ছিল তাদের মধ্যে অনেকেই বুঝে না বুঝে ওই আন্দোলনে ছিল, কিন্তু তাদের অন্যতম সমন্বয়ক উমামা ফাতেমা যে অভিযোগগুলো উত্থাপন করে তাদের দল থেকে পদত্যাগ করেছেন এবং বলেছেন যে জুলাই এখন একটি মানি মেকিং মেশিনে পরিণত হয়েছে, অর্থাৎ চাঁদাবাজিকে তারা কোন পর্যায়ে উপনীত করেছে। হ্যাঁ, এবং উমামা ফাতেমা ছাড়াও আমাদের সমাজের বড় একটি অংশ সেলিব্রিটিরাও কিন্তু যে কোনো কারণে হোক জুলাই আন্দোলনের পক্ষে ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিল। কেন ছিল? যেহেতু তারা বলেছিল যে সরকার পতন আমাদের লক্ষ্য নয়, আমরা চাকরিতে বৈষম্যের অবসান চাই, মুক্তিযোদ্ধা কোটা বাতিল চাই অথবা কমাতে চাই, ইত্যাদি ইত্যাদি। আমি লম্বা বিতর্কে যাচ্ছি না সে কারণে। কিন্তু এবং তারা অনেকে রাস্তায় নেমে এসেছিল। আজকে তাদের প্রত্যেকের মনের কথনটি কি, ওরা মনের কথাটি কিন্তু আর মনের মধ্যে নাই, ওরা এখন আউটবাস্ট হয়ে তারা মিডিয়ায় সেগুলো উগরে দিচ্ছেন এবং সেখানে তারা বলছেন এমন জানলে আমরা কখনোই এই আন্দোলনে যেতাম না। আজকে বাংলাদেশে সার্বিক যে ব্যবস্থাপনা, আপনি অর্থনীতি বলেন, বিদ্যুৎ বলেন, আপনার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবন বলেন, চাকরি জীবন বলেন, কোথায় স্বস্তি কোথায় শান্তি? তো এই বাস্তবতায় আসলে আমাদের খুব ভালো থাকার কোনো সুযোগ নেই। এখানে শুধু তারাই ভালো আছে যারা মূলত বাংলাদেশটাকে একটা লুটেরাদের হাতে তুলে দিতে চেয়েছিল এবং সেই লক্ষ্যের দিকে যারা এগিয়ে যাচ্ছে তারা ছাড়া সমাজের কোন শ্রেণীর পেশার মানুষ এবং সে যে রাজনৈতিক দলের হোক না কেন, কান পেতে যদি তার মনের গভীরের কথা আমরা শুনতে যাই, তাদের প্রত্যেকের মনে শুধু আক্ষেপ নয়, তাদের প্রত্যেকের মনে ক্ষোভ সঞ্চারিত হচ্ছে যে কেন এই অবস্থা হলো, কি করে এখান থেকে আমরা উৎপাদন ঘটাবো। এই অবস্থায় আসলে আমাদের কারো ভালো থাকার কারণ নেই। জি ভাই। ভাই, আওয়ামী লীগ তো রাষ্ট্রীয় ক্ষমতায় নাই প্রায় 1 বছর হলো, আর হয়তো 2-1 দিন বাকি আছে 1 বছর হতে। এই 1 বছরে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী প্রাণ হারিয়েছে, আত্মগোপনে রয়েছে, এলাকা ছাড়া রয়েছে, জেলখানায় রয়েছে। যাদের সামর্থ্য আছে বা সুযোগ পেয়েছে তারা দেশের বাইরে চলে গেছে। 1 বছর আগের আওয়ামী লীগ এবং 1 বছর পরের আওয়ামী লীগকে যদি আমি আপনাকে মূল্যায়ন করতে বলি, তাহলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? বর্তমানে আওয়ামী লীগের অবস্থানটা কেমন? আপনার কাছে কতটুকু তথ্য রয়েছে তৃণমূল নেতা কর্মীদের সঙ্গে কথা বলার পর, বা কিরকম ডাটা আছে, আওয়ামী লীগ কেমন আছে এখন? সাদা চোখে দেখলে মনে হবে যে আওয়ামী লীগ বোধহয় নিঃশেষ হয়ে গিয়েছে, কারণ আওয়ামী লীগ দেশের মধ্যে কোনো মিছিল মিটিং করতে পারছে না। একেবারে পাকিস্তান বলে যেরকম আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল, এই পাকিস্তানি প্রেতাত্মারা 5ই আগস্ট করে জবরদখল করে রাষ্ট্র ক্ষমতা দখলের পরে তারাও কিন্তু এই তাদের প্রভুদের পথে হেঁটেছেন এবং আওয়ামী লীগকে সম্পূর্ণ অগণতান্ত্রিক ভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন। এবং তারা আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো অপপ্রচার নেই যেটি লাগাতার করে যাচ্ছেন না। আর যেহেতু প্রকাশ্য মিছিল মিটিং সমাবেশে আওয়ামী লীগ করতে পারছে না বা করতে দিচ্ছে না, সেই কারণে সাদা চোখে দেখলে মনে হবে বোধহয় আওয়ামী লীগ শেষ। কিন্তু আপনি যদি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বাংলাদেশের বর্তমান বাস্তবতা চিন্তা করেন, তাহলে সংশয় থাকার কোনো কারণ নেই যে আওয়ামী লীগ আরো বেশি কমিটেড হচ্ছে, অঙ্গীকারবদ্ধ হচ্ছে এবং শক্তিশালী হচ্ছে। আপনি যেমনটি বলছিলেন 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে যেভাবে আওয়ামী লীগ নেতা কর্মীদের উপরে নিপীড়ন নির্যাতন করা হয়েছে, আপনি নেতা কর্মীর কথা বাদই দেন, আমি যদি সিলেটের সম্ভবত উপজেলার নামটা আমি ভুলে গেছি, সে আওয়ামী লীগের কর্মীটার কথা বলি যে আরো 4 বছর আগে রাজনীতি ছেড়ে বিদেশ পাড়ি জমিয়েছিল এবং সেপ্টেম্বরে দেশে ফেরত আসে।
এবং বিদেশ যাওয়ার আগেও ছাত্রলীগের সে কর্মীর সাথে কারো কোনো ধরনের বিরোধ ছিল না। সন্ত্রাসীরা যখন জানতে পারলো যে সে বাড়ি ফেরত এসছে, তার বাড়িতে গেল তার খোঁজার জন্য এবং তার কাছ থেকে চাঁদা দাবি করলো। তাকে না পেয়ে বাড়ির বাইরে তালা লাগিয়ে আগুন ধরিয়ে দিল। সেখানে তার নিরীহ মা এবং তার চাচি অগ্নিদগ্ধ হয়ে মারা গেল। আমি উদাহরণটা এই জন্য টানলাম যে তারা যে শুধু আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর হামলা চালাচ্ছে তা নয়, একেবারে আওয়ামী লীগের সমর্থকও হতে হবে না। মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললেই কিন্তু তার আর নিস্তার নেই। আপনি দেখুন, বাংলাদেশে নির্বাচন কম বেশি অনেক সময় বিতর্কিত হয়েছে। আজকে যে বিষয়টা নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে এত অভিযোগ যে আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, 14 সালে আওয়ামী লীগ বিএনপিকে নির্বাচনে আনার জন্য হ্যান কোন প্রচেষ্টা ছিল, হ্যান কোন উদ্যোগ ছিল যেটা গ্রহণ করেনি? আপনার মনে থাকার কথা, সেই সময়ে বঙ্গবন্ধু কন্যা সরকার তিনি বিএনপিকে নির্বাচনকালীন সরকার গঠন করার ক্ষেত্রে বিএনপিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সংস্থাপন মন্ত্রণালয় সহ 5টি মন্ত্রণালয় দেওয়ার প্রকাশ্যে প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু বিএনপি সেই নির্বাচনে আসেনি। না এসে কি করলো, সারা দেশটাকে তারা একটা জল্লাদের উল্লাস মঞ্চ বানিয়ে ফেললো। সারা দেশে রক্ত, খুন এবং আগুনের উৎসব চলল। শত শত মানুষ, পুলিশ এবং সাধারণ মানুষ আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করলো। তারপরে 18 সাল এবং 24 সালের নির্বাচন নিয়ে কথা হয়। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই যারা সমালোচনা করে, যে সেই সময়ে আওয়ামী লীগের নির্বাচন না করে বিকল্পটা কি ছিল? আওয়ামী লীগ কি তাহলে নির্বাচন না করে অন্য কাউকে ক্ষমতা দিয়ে চলে আসা উত্তম ছিল? হ্যাঁ, নির্বাচন করাতে, এইভাবে নির্বাচন করাতে নির্বাচন নিয়ে বিতর্ক হয়েছে। আপনি বলুন তো, বাংলাদেশের কোন নির্বাচনটা বিতর্কের বাইরে? 1977 সালে জবরদখল করে ক্ষমতা দখলকারী জিয়াউর রহমান সাহেব একটি ভোট করেছিলেন, তাও আবার হানা ভোট। সেই ভোটেও শতাধিক পার্সেন্টের বেশি ভোট কাস্ট দেখানো হয়েছিল। কই, সেই নির্বাচন কমিশনারকে তো পরবর্তীতে কোন সরকার জেলে নেয়নি, মামলা করেনি, মব সন্ত্রাসের শিকার করেনি। মাগুরা নির্বাচনে সেই সময়ের প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি রৌফ সাহেব ঢাকায় পালিয়ে এসেছিলেন এবং প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে এখানে নির্বাচন করার মতো কোনো পরিবেশ ছিল না। তারপরে 15 ফেব্রুয়ারি নির্বাচন, যে নির্বাচনের পরে বিএনপি সরকার 1 মাসও টেকেনি, জনতার আন্দোলনের মুখে তাদের পতন হয়েছিল। সেই নির্বাচন যিনি পরিচালনা করেছিলেন, তাদের কারোর বিরুদ্ধে কি কোনো মামলা হয়েছিল? কাউকে কি জোতার মালা পরানো হয়েছিল? তাহলে কেন প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে 2 গালে জোতা দিয়ে মারা হয়? কেন তাকে প্রকাশ্যে জোতার মালা পরিয়ে অসম্মান করা হয়, অপমান করা হয়? কারণ একটাই, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি মুক্তিযুদ্ধে একটি সেক্টর কমান্ডারের সাব কমান্ডার ছিলেন। তো এই যে বর্বরতা, অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে তার উপর বর্বর আক্রমণ, এই জন্য তারা বারবার কিন্তু 47-এ ফেরত যেতে চায়। তারা জানে না যে 47 ভুল ছিল বলে 71 হয়েছে, কিন্তু তারা 71-কে আজকে 47 দিয়ে রিপ্লেস করতে চাচ্ছে। এই 24-কেও কিন্তু দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে তারা আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, এই যে এত বর্বর নির্যাতন আওয়ামী লীগের নেতাকর্মী মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির উপরে, চাঁদাবাজি কোন জায়গায় ঠেকেছে সেটা তো রিয়াদ বিন সুলাইমান বাদশাহ প্রমাণ করে দিয়েছে। আমার মনে হয়, আমি কিন্তু কোনো পেশাকে অসম্মান করি না, বরঞ্চ বেকার হয়ে চাঁদাবাজি করে খাওয়াচ্ছে, রিক্সা চালিয়ে খাওয়াটা অনেক গৌরবের। কিন্তু বাংলাদেশে বোধহয় রিয়াদ বিন সুলাইমানের পরিবার একমাত্র পরিবার যার বাবাও রিক্সা চালাতেন, দাদাও রিক্সা চালাতেন। এই ঐতিহ্যবাহী রিক্সা চালক পরিবারের সন্তানটি যেভাবে রাতারাতি কোটিপতি হয়ে গেলেন, তাহলে বোঝা যায় যে বাংলাদেশের সাধারণ মানুষের উপরে চাঁদাবাজির স্টিম রোলারটা কোন লেভেলে চলছে। এত নিপীড়ন নির্যাতনের পরও তাদের ঘুম হারাম হয়ে গিয়েছে যে আওয়ামী লীগ ফেরত আসছে। সরকারি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলা হচ্ছে যে জুলাইয়ের 29 তারিখ থেকে 8 আগস্ট পর্যন্ত
অভিযান পরিচালনা করার জন্য, যাতে আওয়ামী লীগ নিধন কর্মকাণ্ডটা দ্রুত সম্পন্ন করা যায়। কিন্তু এত বর্বরতার পরেও তারা কি পারছে জয় বাংলা স্লোগান থামাতে? তারা কি পারছে আগেই ভালো ছিলাম মানুষের এই স্বতঃস্ফূর্ত স্বাগতোক্তিকে ঠেকাতে? তারা কি পারছে শেখ হাসিনা আমাদের জন্য ভালো ছিল সেটি ঠেকাতে? পারছে না। সুতরাং এই বিষয়গুলি যখন আপনি দেখবেন, যে আপনি দেখুন যে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের কর্মী রায়হান এবং মাসুদ, তারা দুজন দেওয়ালে একটা স্লোগান লিখলো জয় বাংলা। জয় বাংলাতে মুক্তিযুদ্ধের রণধ্বনি। কেন জয় বাংলা স্লোগান লিখলো? জামাত শিবিরের সন্ত্রাসীরা তাদেরকে ধরে নিয়ে গেল, পুলিশ কেউ তাদেরকে উদ্ধার করতে গেল না, এবং তাদের মুখ থেকে স্বীকারোক্তি আদায় করতে চাইলো যে তোমরা বলো আর কোনদিন লিখবা না। ওরা বলছে যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ লিখবে। এখন এই বলার অপরাধে তাদেরকে পিটাতে পিটাতে সাপের মতো মেরে ফেললো। এখন এরকম বর্বরতা চালানোর পরও বাংলাদেশের অন্যান্য অঞ্চলে মুজিব সৈনিকদেরকে, মুক্তিযুদ্ধের চেতনার সাহসী যোদ্ধাদেরকে জয় বাংলা বলা থেকে বিরত রাখতে পারছে? শেখ হাসিনায় আস্থা এই প্রত্যয়ের জায়গা থেকে ফেরাতে পারছে? পারছে না। কারণ আমরা প্রত্যেকে আজকে মৃত্যুঞ্জয়। আমরা মৃত্যুকে বানিয়েছি পায়ের বৃত্ত। আপনি সোশ্যাল মিডিয়ায় দেখছেন, এবং জেনুইন মিডিয়া, আমাদের নিয়মিত মিডিয়া তো কি আসছে ছবিগুলো, যে পায়ে বেরি হাতে হাত করা এক একজনের বিরুদ্ধে অসংখ্য মামলা কোর্টে তোলা হচ্ছে। সেখানে তারা চিৎকার করে বলছে ফাঁসি দিবা দাও, কিন্তু ফাঁসির মঞ্চে মুজিবের জয়গান গায়। শেখ হাসিনার কর্মী হিসেবে গৌরবের সাথে বলছি, এটা আমাদের জন্য গৌরব। তাহলে এইরকম আত্মত্যাগী নিবেদিত প্রত্যয়ী কর্মী দলে প্রতিদিন তৈরি হচ্ছে, যেন এক একজন মাস্টার সূর্য সেন, যেন এক একজন ক্ষুদিরাম, এক একজন তিতুমির, এক একজন প্রীতিলতা তৈরি হচ্ছে। এইগুলো বিবেচনা করলে আমি মনে করি যে আওয়ামী লীগ এত বর্বরতার পরেও প্রতিদিন শক্তিশালী হচ্ছে। জি ভাই, অনেক ধন্যবাদ। আমি একটু কবির ভাইয়ের কাছে যাই। কবির ভাই আমাদের সঙ্গে আছেন সুইডেন থেকে। কবির ভাই, একজন প্রবাসী বাংলাদেশী হিসেবে, একজন আওয়ামী লীগের তৃণমূলের কর্মী হিসেবে, বা আওয়ামী লীগের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে, আপনি আসলে আওয়ামী লীগের ভবিষ্যৎ কেমন দেখেন, বা আওয়ামী লীগের আজকের এই পর্যায়টাকে উত্তরণের জন্য কি কি পথ খোলা আছে বা কি করা উচিত বলে আপনি মনে করেন? আপনি আপনাকে ধন্যবাদ। আপনি যে কোশ্চেন করছেন এই উত্তরটা আসলে মানে আওয়ামী লীগের কি কি করার আসছে সেটা আমার নেতা আমিন ভাই আরো ভালো করে বলবে। তবে আমি আওয়ামী লীগের ভবিষ্যৎ একজন সাধারণ কর্মী হিসেবে আমি যেভাবে দেখি সেটা হচ্ছে আহ, এটার পিছনে একটা কথা বলি, যেটা হচ্ছে আগস্টের পরে আমি সুইডেনের একজন সংসদ সদস্য কাদির কাশাগি তার সাথে দেখা করি। তো তখনই সে আমাকে বলছিল যে আওয়ামী লীগের কার্যক্রম বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। তখন আমি তাদেরকে বলছি যে আওয়ামী লীগ হচ্ছে এমন একটা দল যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আহ, দুঃখিত, 1 মিনিট। যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বঙ্গবন্ধুর নেতৃত্বে, এবং বাংলাদেশের জনগণের 30 থেকে 40% জনসমর্থন আওয়ামী লীগের। সো এই আওয়ামী লীগ কোনো লতা পাতা না যে আওয়ামী লীগকে ছুঁড়ে ফেলে দেওয়া যাবে। তো আওয়ামী লীগের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। যেমন আমিন ভাই অলরেডি বলছেন যে আওয়ামী লীগের কর্মী যারা ডান্ডা বেরি পরা অবস্থায় জয় বাংলা স্লোগান দেয়, আওয়ামী লীগের কর্মী এই 1 বছর যে শুধু ইউনূস যে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, তারপরে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াচ্ছে, এটা দেখে ওদের মানে ইতিমধ্যেই ওদের চমক শুরু হয়ে গেছে। আপনারা দেখতে থাকবেন যে সাম্প্রতিক সময় পুলিশের ধরপাকড় অনেক বৃদ্ধি পেয়েছে, ঢাকা থেকে অনেক আওয়ামী লীগের নেতাকর্মীকে ধরা হচ্ছে। তো আওয়ামী লীগের ভবিষ্যৎ খুবই ভালো। আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে বা ইতিমধ্যেই ঘুরে দাঁড়িয়েছে। আপনি যদি দেখেন বিভিন্ন মিডিয়াতে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে আমরা বিভিন্ন ভিডিও দেখি, যারা বয়োবৃদ্ধ মানুষ যারা বলতেছে যে হ্যাঁ, শেখ হাসিনা ভালো ছিল, শেখ হাসিনা আস্থা, শেখ হাসিনা কি দরকার। আপনি যদি একটু খেয়াল করেন যে সাম্প্রতিক যে বিমান দুর্ঘটনা ঘটলো মাইলস্টোন স্কুলে, সেখানে এক ছেলে সে বলছে যে প্রয়োজনে চাঁদা তুলে জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত নিয়ে আসা হবে।
এবং এই কথা বলার জন্য সেই ছেলেকে সহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। সো আওয়ামী লীগের ভবিষ্যৎ খুবই ভালো। আর আওয়ামী লীগের পদ্ধতি, কর্ম পরিকল্পনা, এই ব্যাপারে আমার নেতা আমিন ভাই আরো ব্যাখ্যা করবেন। ধন্যবাদ। আমি কবির ভাইয়ের কাছে একটু আসি, বিদায় নিয়ে আমি একটু আমিন ভাই আপনার কাছে আসছি যে আপনি নিশ্চয়ই জানেন যে গত 2 দিন ধরে বাংলাদেশে একটা আলোচিত বিষয়, সেটা হচ্ছে সেনাবাহিনীর একজন মেজর, তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি ছুটিতে ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ঢাকা শহর, গোপালগঞ্জ এবং দেশের বিভিন্ন অঞ্চলে তিনি কমান্ডো প্রশিক্ষণ দিয়ে আসছিলেন। এই ঘটনাটা আসলে কতটুকু সত্য, বা এটার পেছনে কি কারণ থাকতে পারে বলে আপনি মনে করেন, বা আপনার কাছে কি তথ্য রয়েছে এরকম সেনাবাহিনীর একজন মেজরকে এভাবে রাজনৈতিক কাঠগড়ায় দাঁড় করানো এসে? আমার কাছে পুরো বিষয়টা চরম হাস্যকর এবং প্রতারণামূলক মনে হয়েছে। কারণ প্রথমত আমি মনে করি ইন সার্ভিস একজন মেজরের পক্ষে এইটা করার কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত কোন পাগলও এই সময় এই কাজটি করতে যাবেন। তৃতীয়ত আমি আজকে ওর মার একটা চিঠি পড়লাম, সেখানে ধারাবাহিকভাবে তিনি বলেছেন যে ছেলেটি কতটুকু অসুস্থ ছিল এবং কোন অবস্থায় ছিল, ট্রিটমেন্টে ছিল, এবং তাকে জুলাইয়ের 22 তারিখ পর্যন্ত সে চিকিৎসাকালীন ছুটিতে ছিল। এরপরে প্রশ্ন হচ্ছে কি, যদি সত্যি সত্যি সে এরকম কোন প্রশিক্ষণে জড়িত থেকে থাকে, তাহলে বাংলাদেশের এতগুলো ইন্টেলিজেন্স তারা কি ঘাস কাটছিল? তারা যদি কিছু করেনি কেন? তারা কেন এটি 5ই জুলাইয়ের আগে কেন্দ্র করে, যখন তারা দেশে একটা অরাজকতা সৃষ্টি পায় তারা করছে, তার আগে কেন এটা আলোচনায় নিয়ে আসে? তার মানে এর পেছনে খারাপ মোটিভ আছে। আর খুব স্বাভাবিক একটা প্রশ্ন হচ্ছে কি, যখন কোনো মানুষ কোনো একটা অন্যায়ের সাথে সম্পৃক্ত থাকে, তখন সে আর যাই হোক নিজের বাড়িতে থাকার কথা না। সে যদি এটা করে থাকে, সে নিশ্চয় জানে তার কোর্ট মার্শাল হবে, তাহলে তো সে বাড়িতে থাকার কথা না, অথবা সে চাকরি ছেড়ে দিতে নিজের থেকে। এই বিষয়টা আমার কাছে টোটালি একটা হাস্যকর, অবিশ্বাস্য মনে হচ্ছে এটা, যেহেতু 5ই অগাস্টকে কেন্দ্র করে তারা এই খুনিরা, এই আত্মসক্রিয় সন্ত্রাসীরা যেহেতু একটা জুলাই সনদের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটা ঘোষণা চাচ্ছে, এই সময়কে কেন্দ্র করে এটা সেনাবাহিনীকে বিতর্কিত করার, এবং যেহেতু তারা প্রতিদিনই বাংলাদেশের প্রতিটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিচ্ছে, তারা ইতিমধ্যে পুলিশকে টোটালি ধ্বংস করে দিয়েছে, এবং সেনাবাহিনীকেও বিতর্কিত করার জন্য আমার মনে হয় তাদের সেই সুদূর প্রসারী যেটা মেটিকুলাস ডিজাইন, হয়তো সেই ডিজাইনের পার্ট হিসাবে এই চিত্রনাট্যটা মানুষের সামনে উপস্থাপন করেছে। জামিন ভাই, আমরা অনেকগুলো প্রশ্ন, আপনি আসবেন, আমরা আসলে আওয়ামী লীগের ওই পর্যায়ের মানুষজন যাদেরকে প্রত্যাশা করি তাদেরকে সবসময় পাই না। আপনি শীর্ষস্থানীয় একজন আওয়ামী লীগের লিডার, আপনার কাছ থেকে আমাদের অনেক কিছু জানার আছে, এই জন্য আমরা একটু কুইক কোশ্চেনে যাব। আশা করছি আপনিও আমাদেরকে একটু সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আপনি নিশ্চয়ই জানেন যে আমেরিকা আমাদের উপরে বাড়তি শুল্ক একটা আরোপ করেছিল, এবং এটা নিয়ে সারা দেশের মানুষ থেকে শুরু করে। প্রশ্নটা আবার করেন, একটা ফোন এসেছিল, আমি প্রশ্নটা শুনতে পাইনি, আবার করেন। ওকে, আমার প্রশ্নটা হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিভিন্ন রপ্তানি পণ্যের উপরে তারা কিন্তু শুল্ক আরোপ করেছিল নতুন করে। আর এই কারণে কিন্তু বাংলাদেশের গার্মেন্টস শিল্প থেকে শুরু করে সকল ক্ষেত্রে একটা কিন্তু অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এবং এরপরে আমরা দেখলাম যে বর্তমান যিনি বাণিজ্য উপদেষ্টা রয়েছেন এবং অন্তর্বর্তী সরকার যে পদ সৃষ্টি করেছে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, তারা আমেরিকায় গেলেন। গিয়ে তারা এখন ফিরে আসলেন 2 দিন আগে, এসে বললেন যে আমরা 20% কমাতে পেরেছি, এখন 15% আমরা কমাতে পেরেছি, এখন আমাদের শুল্ক কমাতে পেরেছি। তারা এটা নিয়ে বেশ ঢাকঢোল পিটাচ্ছেন, ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন। আমি গতকালকে দেখলাম যে 2 দিন বাণিজ্য উপদেষ্টাকে নিয়ে বেশ আলোচনা হলো, হঠাৎ করে আজকে নিরাপত্তা উপদেষ্টা যখন দেখলেন আলোচনায় তিনি একটু পেছনে, তিনি নিজে একটা প্রেস কনফারেন্স করলেন এবং তিনি তার কৃতিত্বটা জাহির করার একটা চেষ্টা করলেন। এখন কথা হচ্ছে, আমি একটু পেছন থেকে ফিরি। গত 15 দিন আগে বা তার কয়েকদিন আগে যখন আমেরিকা শুল্কের ঘোষণাটা দিল, তখন তারা কিছু শর্ত আরোপ করে দিল। সেই শর্তের যে চিঠিটা, সেটা এনবিআর এর একজন কর্মকর্তা সেটা পাশ করে দিয়েছিলেন, এবং তার কারণে তার চাকরি চলে গেছে। এখন এই যে ক্রেডিট তারা আনতে চাচ্ছে, এটার পেছনে গোপন কোনো চুক্তি তারা করেছে কিনা, যেমন ধরেন করিডোর দেওয়ার কথা ছিল, করিডোর দিয়েছে কিনা, বা
চট্টগ্রামের বন্দরের শেয়ারিং দেওয়ার কথা ছিল সেটা দিয়েছে কিনা, বা সেন্ট মার্টিন নিয়ে কোনো আসলে গোপন চুক্তি হয়েছে কিনা, বা অস্ত্র কেনার একটা চুক্তি হতে পারে কিনা, বা জ্বালানি কেনার এরকম নানান শর্ত ছিল তাদের কাছ থেকে, বিমান কেনার কি তথ্য আছে আপনার কাছে, কি মনে হয়? প্রশ্ন যদি একটু বড় দেখুন, হয়ে গেছে। প্রতিটি রাষ্ট্রই চাইবে নিজের দেশের স্বার্থকে নিশ্চিত করে সর্বোচ্চটা আদায় করার জন্য। এটা প্রত্যেকই মানুষের হিউম্যান বিং এর হিউম্যান নেচার। এটা চাইবে, এটা চাইতে পারে, দোষের কিছু না। কিন্তু সেটা কোন পক্ষ ডিপ্লোমেসিতে জয় হবে সেটি নির্ভর করবে কোন পক্ষ কত স্মার্ট ডিপ্লোমেসি করতে পারে তার উপরে। প্রথমত আপনি যেটা বলছেন যে এখানে কোনো গোপন যুক্তি আছে কিনা, তো এটা তো বলাই হয়েছে এনডি, অর্থাৎ নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। এটা তো এটা তার গোপন চুক্তি, এটা তো বলার অপেক্ষা রাখে না। এখন গোপন চুক্তি কখন করা হয়? কখন আমি যদি দেশের জন্য কিছু অর্জন করতে পারি। আপনার মনে আছে যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে যখন আমরা আন্তর্জাতিক আদালতে সমুদ্র সীমা জয় করেছিলাম, ডিপ্লোমেসি এবং আইনগত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে, তখন ঢাকা আপনার সংসদ ভবনের উল্টা দিকে সাউথ নর্থ ব্লকে আমরা বিশাল একটা সমাবেশ করেছিলাম, কারণ এটা আমাদের জন্য অর্জন ছিল, মানুষের জন্য। তারপরে আমরা যখন দীর্ঘ প্রায় 70 বছরের বেশি অমীমাংসিত ছিটমহল চুক্তি যখন বঙ্গবন্ধু কন্যার আমলে সাফল্যের সাথে শেষ করলাম, তখন কিন্তু সেটা সারা পৃথিবীতে সমস্ত মিডিয়া প্রচার হয়েছে। কেন? কারণ এটা একটা দেশের জন্য অর্জন। তো আপনি যখনই দেশের জন্য কিছু অর্জন করবেন, সেটা তো গোপন কেউ রাখে না, সবাই জানাতে চায়। কেউ তো গোপন রাখার কোনো কারণ নেই। কিন্তু বিষয়টা হচ্ছে কি, এখন যারা ক্ষমতা আছে তাদের যোগ্যতাটা কি, তাদের স্মার্ট ডিপ্লোমেসির লক্ষণটা কি? আপনার মনে থাকার কথা, এই যে বর্তমান সরকার প্রধান, যিনি ইতিমধ্যে ফ্যাসিস্ট হিসাবে একটা, আমি মনে করি যে সম্রাট উপাধি পাওয়ার যোগ্যতার দাবি রাখেন, দাবিদার, তিনি বলেছিলেন এখন থেকে আমরা কারো কাছে যাব না, সবাই আমাদের কাছে আসবে। তো আমরা দেখলাম তিনি ক্ষমতা আসার পর থেকে পৃথিবীর কোন রাষ্ট্র তাকে কোন রাষ্ট্রীয় সফরে ইনভাইটও করে নাই। তিনি নিজের উদ্যোগে নিজের ব্যক্তিগত প্রাপ্তি অপ্রাপ্তি, ব্যক্তিগত সফরগুলোকে পূর্ণতা দেওয়ার জন্য রাষ্ট্রীয় খরচে সেখানে গিয়েছেন। সর্বশেষ তিনি গিয়েছেন নিজের একটা পুরস্কার আনার জন্য ব্রিটেন, এবং সেখানে যাওয়ার আগেই তার প্রেস থেকে বলা হলো যে তিনি সেখানে ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টার কিয়ারমারের সাথে সাক্ষাৎ করার সম্ভাবনা আছে। এখন ঠিক আছে, এটা ভালোই। আমরা যাবার পরে দেখলাম তার প্রেস সেক্রেটারি জনাব ডাসবি সাহেব বললেন যে কিয়ারমার সম্ভবত তিনি এখন কানাডা সফরে আছেন। পরের দিন যখন সবাই বলা বলি করলো যে না, তিনি লন্ডনে আছেন, ব্রিটেনে আছেন, তখন তিনি বললেন যে এটা আমাকে ওদেরই কোনো একজন পার্লামেন্ট মেম্বার ভুল তথ্য দিয়েছিল। তাহলে আমার কথা হচ্ছে, আপনি যখন ওখানে গেলেন, তো আপনার সরকার প্রধান কি আগে তার সাথে নিশ্চিত হয়ে যাননি? আপনি ওখানে একজন সাধারণ নাগরিক অথবা একজন পার্লামেন্ট মেম্বারের কাছ থেকে শুনে কথা বলবেন কেন? আচ্ছা, তাও না হয় বাদ দেন। আমরা কি দেখলাম? তিনি মহা ডামাডোল পিটালেন যে এটা একটা বিশাল সরকারি সফর। কিন্তু আমরা দেখলাম তিনি যখন হিথ্রো এয়ারপোর্টে নামলেন, তাকে রিসিভ করার জন্য ব্রিটেন গভর্নমেন্টের পক্ষ থেকে একজন পিওনও তাকে রিসিভ করতে আসেনি। জি। তো এটি হচ্ছে বর্তমান সরকারের স্মার্ট ডিপ্লোমেসি। এখন এই সরকার ক্ষমতায় রেখে আপনি আমেরিকার কথা বলছেন, কার কাছ থেকে কতটুকু আদায় করতে পারবেন সেটা অন্যদের কথা বলতে পারবো না। আমি শতভাগ সন্দিহান যে তেমন কিছু আদায় করার যোগ্যতা তাদের নাই। তবে তাদের যোগ্যতা একটাই, যে দেশকে অন্যের হাতে তুলে দিয়ে নিজের আখের গোছানো। না হয় আপনি বলুন, দুনিয়াতে যারা যেভাবে মানে সরকার প্রধান হয়েছে, সে ভোটে নির্বাচিত হোক, সে বন্দুকের জোর হোক, অথবা ইউনূস সাহেব যেভাবে হয়েছে সেভাবে হোক, একজন সরকার প্রধান আমাকে দেখাবেন যিনি ক্ষমতায় বসার সাথে সাথেই নিজের দেওয়া 666 কোটি টাকার কর মাফ করিয়ে নেন এবং নিজে ভবিষ্যতে কোনোদিন 29 সাল পর্যন্ত ট্যাক্স দিতে হবে না সেটি অনুমোদন করিয়ে নেন।
কেন গ্রামীণ ব্যাংক কি তফসিলভুক্ত ব্যাংক না? এবং শুধু তাই নয়, গ্রামীণ ব্যাংকে যেখানে আগে সরকারের শেয়ার ছিল 25%, সেটাকে তিনি 10% করেছেন, সরকারের থেকে কেড়ে নিয়েছেন। সরকার মানে জনগণ, অর্থাৎ জনগণের কাছ থেকে কেড়ে নিয়েছেন। সরকার তো তিনি বাংলাদেশের নাগরিক মনে করেন, আমাকে বলতে দেন। সরকার তিনি যদি বাংলাদেশের নাগরিক মনে করেন, তিনিও তো সরকারের পার্ট, যেহেতু তিনি নাগরিক। তো সেখানে তিনি সরকারের অংশ কেড়ে নিয়ে নিজের নামে করেছেন 15%। অথচ এই গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল বঙ্গবন্ধু কন্যার সরকার প্রধান হিসেবে 400 কোটি টাকা অনুদানের মাধ্যমে। একটি সরকার প্রধান আমাকে, একজন সরকার প্রধান আমাকে দেখান তিনি ক্ষমতায় বসার সাথে সাথে একটা মোবাইল ওয়ালেট, অর্থাৎ মোবাইলে মানি ট্রান্সফারের জন্য নগদের মতন, বিকাশের মতো একটি ব্যবসা নিজের নামে করিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের পারমিশন নিয়েছেন, এবং তিনি আপনার আদম ব্যবসার লাইসেন্স নিয়েছেন। তো এ তো ব্যস্ত আছে নিজেকে নিয়ে, তার কাছে তো দেশের স্বার্থ, মানুষের স্বার্থ, মানুষ ভালো আছে কি খারাপ আছে সেটা তো লক্ষ্য নয়। উনি বলছেন না যে টাকা নিয়ে ভাবছেন কেন, টাকা কোনো বিষয় না, টাকা চলে আসবে। এবং টাকা কিভাবে চলে আসে এটা তো তার এনসিপির নেতারা প্রতিদিন আমাদেরকে হাতে কলমে শিখিয়ে দিচ্ছে। স্লোগান উঠছে না, চাঁদা উঠে গোরসানে ভাগ যায় রূপায়ণে, আর অনেক স্লোগান। মানুষের মুখ ভয় দেখিয়ে বেশি দিন বন্ধ রাখা যায় না। সুতরাং আমি মনে করি যে এরকম একটি জনবিচ্ছিন্ন, পরনির্ভর, এবং এই সরকারের কয়জন উপদেষ্টা বাংলাদেশের নাগরিক সেটা দেখেন। আপনি নিরাপত্তা উপদেষ্টার কথা বলছেন, তিনি কি বাংলাদেশের নাগরিক? তার কি কোনো সাংবিধানিক রাইট আছে বাংলাদেশের সংবিধান নিয়ে কাজ করার? তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো সুতরাং এদের বিরুদ্ধে আমি মনে করি মানুষের ক্ষোভ প্রতিদিনই বাড়ছে, এবং যখনই এই ক্ষোভ তীব্র আকার ধারণ করবে তারা অবশ্যই পালাবার পথ পাবে।